নমস্কার সবাইকে। বিতি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর একটি ভৌতিক গল্প, গোলদিঘির ভূত। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হয়, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্রিকা ঘাঁটতে হয় যে বলার নয়। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এইরকম কাগজপত্র ঘাঁটার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটি প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি, চিঠিখানি স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড় উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও নয়। হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতেও তো পারে। যাই হোক, আপনাদের বিশ্ব বিস্মিশ্রিত পত্রিকার সংখ্যাহীন পাঠক পত্রিকার কারোর যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের উপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ড বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভেবেছেন মশাই অমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যকালের আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। এই ভূতত্ত্ব। আমি বললাম, ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পর কথা বলেছেন? জাপানের সমুদ্র কিনারার 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, তার ইয়ত্তা নেই। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, একই কথা, ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই, একই সূত্রে গাথা। একটা যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এই সব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি গোলদিঘির এই ভূতরে ব্যাপারটার সবিষয়ে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চমৎকার হবে। কাগজটা কাটবে খুব। আগে মাপ করবেন আমায়। ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানলাম ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো তো না, ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেজন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জিনিস। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপত না। কিন্তু সে ঠিকানা তো কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হবে। তাহলে
আমার প্রতিধ্বনি হয়। একটুখানি জায়গা তো গোলদিঘি, যাকে দেখবে একটু ভীত ভাবিত সশস্ত্র পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি প্রিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে উৎপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমন কি শক্ত কাজ? তিনি তো আমার চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরামর্শে বেগার ঠেলাতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূৎসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আমি কি পারবো? তবুও আমি গাঁই করি। পারবে হে পারবে, তুমি তুখোর ছেলে, তাই তো তোমাকে এই গুরুভারে চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি দুঃসাধ্য কাজ? হবে হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা হলো। তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম তোমাকে, তোমার ভাষা সহজেই তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখখান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতেও পারে। এই নাও। এই বলে তিনি পকেটে হাতড়ালেন একবার, তার পকেট নিচের পকেটে হাতড়ে টাতড়ে খুচরো পয়সা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়ে প্রাণ ভরে এসো। এতক্ষণে কাজটা আমার গা লাগে যে আগে বলে বেরিয়েও পড়ি। বউবাজার থেকে একবার বউয়ের বাজারে কলেজ স্কোয়ারের শটান অলিগড়ি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চারকোনায় 4 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কি না। বিকেল থেকেই মেঘলা লাগছিল আজ, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সঙ্গে উতরে গেছে এখন সন্ধে। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিমটিম করে চলছে, আর আমি চক্কর মারছি তখন গোলদিঘির চক্রান্তে। এক একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে না, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না পেলে গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো এবার, টিপটিপ থেকে টপ টপ শুরু হলো। এতক্ষণ যার দুপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায় সব? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত তো নয় এরা সব। আমার গা ছমছম করে উঠল। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি যেখানে পা বাড়ালাম, যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রীতি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মিলে। কফি হাউসও ফাঁকা। বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেবার গরজ বোধহয় করেনি। বসলাম গিয়ে কফি হাউসের এক কোণে। আর একজন ছিল মাত্র সেই টেবিলে, হাফ শার্ট গায়ে অদ্বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহুর্মান দেখতে হলো। মনে হলো উনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখখানার ভাব। তার কাছে বসলামও তাই। বয় আসতে 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপস হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। একরকম আবহাওয়া চানাচুর আর ভূতের গল্প বেশ জ্বলে যাবে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনার প্রয়াস। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? তার তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পত্রটা এগিয়ে দিলাম, পাত্রটা ওর দিকে। যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখছেন শুনছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, ভূতটুত কিছু নেই এখানে, 7 জন্মেও না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম হুকুম দিলেন। আইসক্রিম খেতেও পারে বটে লোকটা। এমন আইসক্রিম খোর আমি জীবনে দেখিনি। কৃমি হয়ে না মারা যায় শেষটায়। আমি 1 চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও 1 টুকরো ভূতের গল্প তার মুখ থেকে খসাতে পারলাম না।
ওকে উৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নেড়ে বলেন, না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো অতিষ্ঠ হয়ে কলকাতায় তিষ্ঠতে পারবে? ভূত যা ছিল এখানে সব ইহলোক পরলোক সব গেছে, মরে মানুষ হয়ে গেছে সব। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটা তার মুখ থেকে বার করাও গেল না। অগত্যে উঠতে হলো আমায়। কফি হাউস মায়া কাটাতে হলো অবশেষে। কফের দরজা সব খোলার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। 15 টাকা বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আরে 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা শোনান। সে তো আরেকজন, জন্য আমি নই। আমরা কি জানি? আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া অন্য কোনো লোক ছিল না কেন? ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গেলেন, দেখলেন উনি নেই, উঠে গেছেন কখন, কিন্তু ওর মধ্যে সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল মোটে 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাঁধা রাখলেও এত টাকা কেউ খালাস করতে আসবে না। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই ভালো। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটাকে কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হয়, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহারার লোকটা আমায় বাঁধা দিল, বলল, চালিন থানা মে। থানা মে? থানা মে কেন যাব? কাহা কিয়া? কফি কাহা? উসকো দাম দিখিয়া চুপ গিয়া, ফিন থানা কাহে? কিন্তু কে শোনে? পাহাড় লোকটা আমার ঘাড় ধরলো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে আমাকে সাহায্য করতে এতক্ষণ, কিন্তু আমাকে না, পাহাড়ার লোকটাকে। পাহারাদারকে আমার গলা ধরে তিনি এসে তলাদেশে ধরলেন। দুজন মিলে চ্যাংদোলা করেই ছিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। তুম লোক ক্যা করতা হে বলতো, হামকো পা ছেড়ে দেও না। থানা মে কি আমি নিচে হেঁটে যেতে পারি নে? আপত্তি সুরে আমি বলি। রাষ্ট্র বাংলা হিন্দিতে গজা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पाय पकड़ो कौन है? हम तो गर्दन लिए, दूसरा तो हिया को नहीं। পাড়াওয়ালা আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।